বলছে সেনাপ্রধানকে সরাই দেন, শেখ হাসিনার আত্মীয় প্রেসিডেন্টকে সরাই দেন। এই সেনাপ্রধান তো আমাদের পক্ষে অবস্থান নিয়েছে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি দলবাজির অভিযোগ আছে তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করেনি? আমরা যারা ধরেন সেই সময় রাজনৈতিক ভাবে এই সরকারের পতন ঘটানোর জন্য একটা যুগপৎ আন্দোলন শুরু করেছিলাম, তারা কিন্তু পারেনি। যার আগে যারা জয়েন্টলি চেষ্টা করেছে, সিঙ্গেলি চেষ্টা করেছে, কেউ পারে না। দেড় দশকে সবার এই বিভিন্ন প্রচেষ্টা এবং সর্বশেষ ছাত্রদের আন্দোলন সব এক জায়গায় এসে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থান সফল করেছে, যার ফলে আমরা এখন আমাদের প্রত্যেকের চিন্তার আলোকে এখন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যার যার চিন্তার জায়গা থেকে কথা বলছি। তো আজকের এখানের বিষয়টা ছিল আপনাদের বিচার বিভাগ নিয়ে। এখানে বিজ্ঞ আইনজীবীরা এবং সাবেক বিচারপতি আছেন, তারা বলবেন। আমরা ইতিমধ্যে নিজেদের অবজারভেশনের আলোকে যতটুকু দেখেছি যে প্রথমত যে ফুয়াদ ভাই যেটা বলেছিলেন সেটা নিয়ে হয়তো আপনাদেরও মতামত প্রয়োজন, যে কনস্টিটিউশনে এই প্রসিডিউর গুলো থাকবে নাকি বেসিক বিষয়গুলো থাকবে, সেটা নিয়ে আমার তাহলে নতুন ভাবে একটা বিস্তর আলোচনা চলতে হবে। তাহলে যেটা রিটেন হয়েছে তাহলে ওটাকে ছুঁড়ে ফেলতে হবে। ইতিমধ্যে এটা নিয়ে আবার কিছু মানুষ কিন্তু তাদের পক্ষে বলার চেষ্টা করছে, জনমত তৈরি করছে, যেটা একটা বিপ্লবী সরকার, গণ অভ্যুত্থানের সরকার, কাজে আগের কনস্টিটিউশন থাকতে পারে না। যদি সেটা নাই পারে তাহলে আপনি যখন শপথ নিয়েছেন আপনি কেন প্রেসিডেন্টের কাছে শপথ প্রেসিডেন্টকে শপথ নিয়ে যেটা অন্তর্বর্তী সরকার হিসেবে একটা বৈধতা তৈরি হয়েছে বা তারা তাদের হাতেই শপথ নিয়েছে। এখন আসলে আমরা তো সবাই ইন্ডিপেন্ডেন্ট, সবাই বলতে পারে, কিন্তু এখন অনেকে তার যেটা বোঝার জায়গা সেটা যদি অ্যান্ডোর্স করতে থাকে তাহলে আরো কিন্তু একটা বিভিন্ন ধরনের মতামত এবং তার আলোকে কি পরিস্থিতি তৈরি হবে সেটা নিয়ে কিন্তু আমি মনে করি আরেকটা আশঙ্কা আছে। পাবলিকলি বক্তব্য দেওয়া রাজনৈতিক ভাবে আর রাষ্ট্রের বিষয়টাকে মাথায় রেখে কাজ করা কিন্তু ভিন্ন জিনিস। অনেক বলছে সেনাপ্রধানকে সরাই দেন, শেখ হাসিনার আত্মীয় প্রেসিডেন্টকে সরাই দেন। এই সেনাপ্রধান তো আমাদের পক্ষে অবস্থান নিয়েছে, জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। পুরো সেনাবাহিনী এরকম একটা পরিস্থিতির মধ্যেও যে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে, জনগণের লাইনে থেকেছে, তার জন্য অবশ্যই তারা প্রশংসার দাবি দেবে। এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আরেকটা বিশৃঙ্খলা, আরেকটা নৈরাজ্য, আরেকটা পরিস্থিতি তৈরি করতে উস্কে দেওয়া হচ্ছে কিনা, এগুলো কিন্তু আপনাদের একটু আমল রাখা দরকার, বিবেচনা রাখা দরকার। আমরা মনে করি যে বিচার বিভাগের যেটা আমরা ৪২ দল আলাপ আলোচনা সে সময় বলেছিলাম, বিচারক নিয়োগের যে প্রক্রিয়া সেটা যে বিধিমালা আছে এইটাতে আসলে স্বচ্ছ একটা প্রক্রিয়া না, এবং এখানে কার্যত দলের প্রতি অনুগতরাই বিচারক হিসেবে নিয়োগ পায়, যার ফলে আপনি যে ন্যায় বিচারের জায়গাটা আমাদের আদালত, সেইখানেই তো আমরা আসলে মানে নিরপেক্ষ ব্যক্তিদেরকে কিংবা যারা ন্যায় বিচার করতে পারবে তাদেরকে আমরা নিয়োগ দিতে পারছি না। শেখ হাসিনা কাদেরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সেটা আপনারা জানেন, যে আপনারা 25 জনের বিচারকের যে আপনারা অপসারণের দাবি জানিয়েছেন, কিন্তু দুঃখজনক যেমন আজকের এই আলোচনায় আমি বিএনপির কোন প্রতিনিধিত্ব দেখতে পাচ্ছি না। অথচ আপনারা একসাথে কিন্তু এই সরকার পতনের আগে একসাথে কিন্তু আন্দোলন করেছেন, ইউএলএফ গঠন করে, ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। তো সেই সময় সরকার পতনের দাবিতে আন্দোলন করতে পারলে এই অগস্ট বিপ্লবেও ছাত্রদেরকে আপনারা ঠিক আছে সাউন্ড যাচ্ছে, লাগবেন না সেই সময় আন্দোলন করতে করেছেন, এতটা আন্তরিকতা ছিল। এখন কিন্তু বিভিন্ন ইস্যুতে দ্বিমত হয়ে এখন কিন্তু একটা ডিসটেন্স তৈরি হচ্ছে, যেভাবে নির্বাচন নিয়ে তৈরি হচ্ছে, সরকারের মেয়াদ নিয়ে তৈরি হচ্ছে, আপনার বিচার বিভাগের সংস্কার কিংবা অন্যান্য প্রক্রিয়া নিয়েও তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের বোধহয় এই যারা আন্দোলন করেছিলাম বিরোধী দলে থেকে এই ফাঁসিবাদের বিরুদ্ধে, তাদের কিছু মৌলিক জায়গায় একমত থাকা উচিত। না হলে কিন্তু আমাদের এই বিভাজনের ফলে আবার আওয়ামী লীগের পুনর্বাসন হবে, তার জন্য যে ভোগান্তিটা কিন্তু আবার সবাইকে পেতে হবে। তো এটা আমি একটু সতর্ক করছি। আর বিচার বিভাগের যে বিচারক নিয়োগের একটা সুনির্দিষ্ট স্পেসিফিক নীতিমালা প্রয়োজন। এখানে যে একটা আপনার কমিশনের প্রস্তাবনা করা হয়েছে সেটাকে আমরা সমর্থন করছি। আমরা মনে করি এটা একটা ভালো প্রক্রিয়া হতে পারে, এবং বিচার বিভাগকে আইন মন্ত্রণালয়ের কোনোভাবেই কোনো প্রভাব যেন না থাকে সেটি এনশিওর করতে হবে। এবং
শেখ হাসিনা যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে তাদের মধ্যে যাদের পেশাদারিত্ব রয়েছে, যাদের সততা রয়েছে, যাদের সেই অভিজ্ঞতা রয়েছে, আমি মনে করি গ্রহণযোগ্যতা রয়েছে, তাদেরকে তো অবশ্যই আমি মনে করি যে সম্মান করতে হবে। বিপরীত দিকে যাদের বিরুদ্ধে দুর্নীতি, দলবাজির অভিযোগ আছে, তাদেরকে এখনো পদত্যাগ কেন করানো হয়নি বা এখনো তারা পদত্যাগ করে এটা বলতে হবে। অনেকেই তলে তলে কম্প্রোমাইজ করছে, আপনি থাকেন, আপনার যা আমরা দেখব, আপনি আমাদের লাইনে থাকবেন। এটা শুধু বিচার বিভাগ না, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে বিজনেস কমিউনিটি, আগে যারা মাফিয়া ছিল অনেকে এখন তলে তলে বসে সেটা হয়ে গেছে যে ব্যবসা করছেন, আগে যুবলীগ চালাইছে, এখন আমরা চালাবো, আপনার সমস্যা নেই, আমরা দেখবো। তাহলে এই পরিস্থিতি যদি চলে, তাহলে ওই যে একজন সংস্কার কমিশন প্রধান বলছেন নতুন দল অপরিহার্য, আমি বলছি কেন তিনি বলেছেন, বলার প্রাসঙ্গিকতা রয়েছে। আমরা তো জানি রাজনৈতিক দলে আমাদের নেতৃবৃন্দের চরিত্রটা পরিবর্তন তো আজকে নতুন হয়নি, 90ও তো একটা বড় যুগান্তকারী পরিবর্তন ঘটেছে। তার ফলাফলটা কি হয়েছে? আজকে ভাই যেটা বলছেন যে 28 বছর পরে ডাকসুর নির্বাচন হয়েছে, কেন 28 বছর নির্বাচন হয়নি? 91 যারা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ক্ষমতা আসলো ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে, তারা কি ছাত্র সংসদ নির্বাচনটা দিয়েছিল? কেন ছাত্র সংসদ নির্বাচন দেয়? তাহলে মান্না ভাইয়ের মতো আরো এরকম সুবক্তা, এরকম রাজনীতিবিদ, এরকম রেটরিক দিয়ে কথা বলে অনেক নেতা আমরা পেতাম। আমি ধরেন ছোট একটা মানুষ, আমার চেয়ে আমি মনে করি লাইনের অভিজ্ঞ ম্যাচিউর অনেক ছাত্র নেতা তৈরি হতো। তাহলে কারা তৈরি হতে দেয়নি? সেই জায়গায় তো আওয়ামী লীগ বিএনপি দুটো দলই একমত ছিল, কেউ ইলেকশন দেয়নি। আজকে ওনার ভদ্রলোককে তো গালি দিয়ে লাভ নাই যে উনি কেন নতুন দলের কথা বলছেন। দেখেছি যে যারাই লঙ্কায় যায় তারাই রাবণ হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।